আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সেবা পল্লী কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি গত ক্লাসে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের একটা প্যাসেজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো নেলসন ম্যান্ডেলার প্রথম অংশটি আমি আলোচনা করেছি। আজকে নেলসন ম্যান্ডেলার প্যাসেজের বাকি অংশ আমি অনুবাদ করে দিব এবং অনুবাদ শেষ করার পরে আমি মডেল কোশ্চেনটি তোমাকে আলোচনা করে দেবো। তো এর আগে আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো অর্থ জানা দরকার আমি লিখে দিয়েছি, অর্থ বলে দিচ্ছি, অবশ্যই ফলো করবে এবং এরপরে আমি যখন অনুবাদটি আলোচনা করবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং মডেল কোশ্চেনটি ভালোভাবে খেয়াল করবে। তো প্রথমে আমি আগে অর্থগুলো বলে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে রয়েছে। এবং সেলিব্রেটেড অর্থাৎ বিখ্যাত, এখানে প্রথমে হচ্ছে সেলিব্রেটেড অর্থাৎ হচ্ছে বিখ্যাত, তারপর আছে ইপিসেন্টার অর্থাৎ হচ্ছে কেন্দ্রবিন্দু, নেগোশিয়েট নেগোশিয়েট শব্দ নেগোসিয়েশন শব্দ থেকে এসেছে। নেগোশিয়েট মানে হচ্ছে সমঝোতা করা বা মধ্যস্থতা করা, নেগোশিয়েট। তারপর রয়েছে অপ্রেসড অর্থাৎ অত্যাচারিত, অপ্রেস শব্দটি অপ্রেশন থেকে এসেছে। অপ্রেশন শব্দ অর্থ হচ্ছে অত্যাচার, সেখান থেকে অপ্রেস অর্থ হচ্ছে অত্যাচার করা, আর অপ্রেসড মানে অত্যাচারিত, অপ্রেসড অত্যাচারিত। আর অপ্রেশন যদি বলি, অপ্রেশন মানে কি অত্যাচারী, অপ্রেশন তো অত্যাচারী আর অপ্রেসড অত্যাচারিত। তারপরে হচ্ছে অফেন্স, অফেন্স মানে হচ্ছে অপরাধ। টেস্টিমনি, টেস্টিমনি হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ, টেস্টিমনি হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ। তারপরে রয়েছে স্ট্রাগল, স্ট্রাগল হচ্ছে সংগ্রাম। তারপরে রয়েছে লরেট, লরেট হচ্ছে বিজয়ী, উইনার, উইনার প্রতিশব্দ হচ্ছে লরেট, লরেট মানে হচ্ছে বিজয়ী। এখানে আছে ডেডিকেট, এখানে রয়েছে ডেডিকেট উৎসর্গ করা বা আত্মনিয়োগ করা, নিজেকে নিবেদিত করা, এটা ইংরেজি ডেডিকেট। তারপর রয়েছে স্যারিশ, স্যারিশ মানে হচ্ছে লালন করা বা পুষে রাখা। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো এখানে রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার, হয়তো কঠিন ছিল বলে আমি লিখে দিয়েছি। এবার আমি পুরো পেজটা অনুবাদ করে দিচ্ছি তোমাদেরকে, যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু আমি আলোচনা করছি, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবে এবং বড় কোশ্চেন শেষ করার পর আমি পেজটা শেষ করার পর আমি বড় কোশ্চেন আলোচনা করে দেবো। তো শুরু করা যাক। এই 1993 সালে এই অংশটা থেকে আমি এটুকু পর্যন্ত আমি আলোচনা সম্ভবত আরেকটু আলোচনা যাও, এটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। এই পরের অংশটা এখন আমি আলোচনা করে দেব। In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলা নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অ্যান অনার হি শেয়ার, এর একটি সম্মান তিনি ভাগাভাগি করলেন উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier and negotiated the end of apartheid। অর্থাৎ 1993 সালে ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার লাভ করলেন, যার একটি অংশ তিনি এফ.ডব্লিউ.ডি. ক্লার্ককে ভাগ করে দিলেন, যিনি দক্ষিণ আফ্রিকার একজন শ্বেতাঙ্গ নেতা, যিনি তাকে কারাগার থেকে 3 বছর আগে কারাগার থেকে তাকে মুক্ত করেছিলেন এবং বর্ণবাদের সমাপ্তির ব্যাপারে সমঝোতা করেছেন, নেগোশিয়েটেড সমঝোতা করেছেন। অর্থাৎ ম্যান্ডেলাকে 3 বছর আগে যিনি কারাগার থেকে মুক্ত করেছিলেন, তিনি একজন আফ্রিকার একজন শ্বেতাঙ্গ নেতা, তার নাম হচ্ছে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। ম্যান্ডেলা 1993 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে এর একটি অংশ এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে ভাগাভাগি করে নিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে ম্যান্ডেলা কখন কারাগার থেকে মুক্ত হয়েছিলেন? যেহেতু 1993 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, এর 3 বছর আগে তিনি কারাগার থেকে মুক্তি হয়েছিলেন, তাহলে এখানে আমরা দিতে পারি যে 1990 সালে তিনি কারাগার থেকে মুক্তি পেলেন এবং তাকে কারাগার থেকে মুক্তি করেছিল। যদি প্রশ্নে আসে যে হু ফ্রিড নেলসন ম্যান্ডেলা ফ্রম প্রিজন, কে কারাগার থেকে নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিল, তাহলে উত্তর অবশ্যই দিতে পারবে যে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের পরিচয় কি? তিনি একজন আফ্রিকান শ্বেতাঙ্গতা, হোয়াইট আফ্রিকান লিডার। পরের অংশ আসা যাক। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ম্যান্ডেলা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেলেন মানব মর্যাদার একজন প্রবক্তা হিসেবে বা মানব মর্যাদার একজন সমর্থক বা প্রবক্তা হিসেবে in the face of চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রেজিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনীতি নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত সকল সমস্যার মুখোমুখি হয়ে বিশ্বমঞ্চে মানব মর্যাদার একজন সমর্থক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেলেন। He formally left public life in June 2004 before his 86th birthday. তার 86তম জন্মদিনের আগে 2004 সালে তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করলেন। জনজীবন ত্যাগ করলেন মানে হচ্ছে এখানে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেন। এখন প্রশ্ন আসতে পারে যে কত সালে তিনি জনজীবন পাবলিক লাইফ ত্যাগ করলেন? উত্তর হবে 2004 সালে। অর্থাৎ হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। তার 86তম জন্মদিনের পূর্বে 2004 সালে তিনি জুন মাসে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখ ত্যাগ করলেন।
টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রশংসক দেশবাসীকে এই কথা বলে, ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human right। অর্থাৎ তিনি 2004 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখ ত্যাগ করলেন, তার প্রশংসক দেশবাসীকে একথা বলে যে তোমরা আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। এবং কিন্তু তিনি পৃথিবীর অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে তিনি রয়ে গেলেন, মানব স্বাধীনতা, শ্রদ্ধা এবং মানবাধিকারের অবিচল বার্তা বাহকের একজন বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে তিনি আমাদের অন্তরে রয়ে গেলেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময় কেন্দ্রে রয়েছেন। ইন আওয়ার আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকার মধ্যে রয়েছেন। অ্যান্ড ইউ, তোমাদের মাঝে রয়েছেন। হোয়ার ইভার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন। নাদিম গর্দিমা, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, নাদিম দক্ষিণ আফ্রিকার লেখক এবং সাহিত্যের জন্য নোবেল বিজয়ী নাদিম গর্দিমার একদা এই মন্তব্যটা করেছিলেন। অর্থাৎ আগে যে অংশটা এখানে আমি আগেই বলেছিলাম, আগে একটি আলোচনা আমি বলেছিলাম যে কোনো একটি যদি আলোচনা যদি ইনভার্ট কমা দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটি কারো বক্তৃতা বা উদ্ধৃতি, এটা হচ্ছে ন্যারেশন। তো এখানে যেহেতু ইনভার্টার কমা দিয়ে, তোমরা ভালো করে খেয়াল করো, ইনভার্টার কমা দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, তাহলে এটা বুঝতে হবে যে এটা একটা ন্যারেশন বা কারো বক্তৃতা। এখানে এই বক্তৃতা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার একজন লেখক, তার নাম হচ্ছে নাদিম গর্দিমা। তিনি নেলসন ম্যান্ডেলার ব্যাপারে বলতেছেন। তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার লেখক এবং সাহিত্যের জন্য নোবেল বিজয়ী। তার নাম হচ্ছে নাদিম গর্দিমার। প্রশ্ন আসতে পারে কিন্তু নাদিম গর্দিমার কে, তার পরিচয় জিজ্ঞেস করতে পারে। তো উত্তরে বলবে নাদিম গর্দিমার হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন লেখক, সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার, এবং সাহিত্যের জন্য নোবেল বিজয়ী। তিনি একদা এই মন্তব্যটা করেছেন যে তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, আমাদের দক্ষিণ আফ্রিকার মধ্যে রয়েছেন এবং তোমাদের মাঝে রয়েছেন, তোমরা যেখানেই থাকো না কেন। এই কথাটি নেলসন ম্যান্ডেলার ব্যাপারে নাদিম গর্দিমার মন্তব্য করেছেন। পরে আসো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার, যে বছরগুলো ম্যান্ডেলা বা কারাগারের মধ্যে কাটিয়েছিল, মেড হিম, এগুলো তাকে করেছিল দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একজন রাজনৈতিক কারাবন্দীতে পরিণত করেছিল। অ্যান্ড এ লিডার অফ মাইথিক স্ট্রেচার ফর বিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, এবং লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গদের কাছে একজন বিখ্যাত কিংবদন্তি নেতায় পরিণত করেছিল। অ্যান্ড আদার অপ্রেস পিপল ফার বিহাইন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, এবং তার দেশের সীমানার অনেক বাইরে অন্যান্য অত্যাচারী লোকদের কাছেও তাকে বিখ্যাত কিংবদন্তি নেতায় পরিণত করেছিল। এরপর আমি একটু ভেঙে বলতেছি। অর্থাৎ ম্যান্ডেলা যে সময়গুলো কারাগারের মধ্যে কাটিয়েছিল, এবং এই সময়গুলো, এই কারাগারে কাটানোর সময়টি ম্যান্ডেলাকে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত করেছে। তার দেশের যে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গরা রয়েছে তাদের কাছে একজন কিংবদন্তি নেতায় পরিণত করেছে, এবং তাছাড়াও তার দেশের সীমানার বাইরে যেসব অত্যাচারিত মানুষ রয়েছে তাদের কাছেও নেলসন ম্যান্ডেলাকে একজন কিংবদন্তি বিখ্যাত নেতা তাদের কাছে পরিণত করেছিল। Charged with capital offense in 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. Charged with মানে হচ্ছে অভিযুক্ত, চার্জ মানে অভিযুক্ত থাকা, অভিযুক্ত করা, চার্জ। এখানে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স ইন 1963, 1963 সালে মূল অপরাধে অভিযুক্ত হয়ে রিভোনিয়া আদালতে 1963 সালে মূল অপরাধে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, কাঠগড়ায় দাঁড়িয়ে তার বক্তৃতাটি ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ। আমি আগে বলেছি, অর্থাৎ 1963 সালে মূল অপরাধে অভিযুক্ত হয়ে রিভোনিয়া আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তার যে বক্তৃতা দিয়েছিলেন সেটি ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। এটি তার রাজনৈতিক সাক্ষ্য বা প্রমাণ বহন করে। অর্থাৎ 1963 সালে মূল অপরাধে অভিযুক্ত হওয়ার পরে রিভোনিয়া আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে বক্তৃতাটি দিয়েছিলেন এটি ছিল তার রাজনৈতিক সাক্ষ্য বা প্রমাণ। ডিউরিং মাই, এবার তার এখানে একটু উল্লেখ দেখি, এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু আবারও ইনভার্টার কমা দিয়ে কয়েকটা সেন্টেন্স শুরু হয়েছে। যেহেতু ইনভার্টার কমা দিয়ে শুরু হয়েছে, বুঝতে হবে যে ইনভার্টার কমা দিয়ে শুরু হলেই এটা একটা বক্তৃতা বা বিবৃতি, যে কারো বক্তৃতা। যেহেতু এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার বক্তৃতা, তিনি ওই রিভোনিয়া আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন। এখানে এটা কোট করা হয়েছে, যেমন ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনকালে আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান লোকদের জন্য সংগ্রাম করতে নিজেকে উৎসর্গ করেছিলাম। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অর্থাৎ
যে কোনো শাসনের বিরুদ্ধে, অর্থাৎ কৃষ্ণাঙ্গ শাসক অথবা শ্বেতাঙ্গ শাসক যে কোনো শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তিনি চেয়েছিলেন সমান অধিকার, এই জন্য যে কারো ডমিনেশনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। এবং তিনি আরও বলতেছেন যে আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের স্বপ্ন লালন করি, ইন হুইচ যার মধ্যে অল পার্সন সকল মানুষ লিভ টুগেদার একসাথে বসবাস করতে পারবে, ইন হারমোনি একতাবদ্ধভাবে, হারমোনি মানে হচ্ছে একতা, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টকে বলেছিলেন, তিনি কোর্টকে কথা বলেছিলেন যে আমি এমন একটি গণতান্ত্রিক সমাজ, আমি এমন একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের স্বপ্ন লালন করি, যার মধ্যে সকল মানুষ একসাথে একতাবদ্ধভাবে এবং সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবে। আমি এমন একটি সমাজের স্বপ্ন, এমন একটি গণতান্ত্রিক আদর্শ লালন করি। ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, আই হোপ টু লিভ ফর, আমি আশা করি আমি এর জন্য বেঁচে আছি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং এটা অর্জনের জন্য বেঁচে আছি। বাট ইফ নিড, কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, ফর হুইচ, যার জন্য আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও প্রস্তুত আছি। এই পর্যন্ত ন্যান্সি ম্যান্ডেলার বক্তৃতাটি, এটি তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন মূলত। তারপরে আছে লাস্ট একটু শেষ পর্যায়ে চলে আসছি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, বন্ধুরা ম্যান্ডেলাকে খুব বেশি অনেক বেশি পছন্দ করতো এবং তাকে ভালোবেসে মাদিবা বলে ডাকতো। তাহলে ম্যান্ডেলাকে তার বন্ধুরা কী বলে ডাকতেন, প্রশ্ন আসতে পারে। ম্যান্ডেলাকে মাদিবা বলে ডাকতেন। দ্য ক্ল্যান নেম, এটা ছিল তার গোত্রীয় নাম, বাই হুইচ, যার মাধ্যমে হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। অর্থাৎ মাদিবা হচ্ছে ন্যান্সি ম্যান্ডেলার ডাক নাম বা ক্লেন নেম, গোত্রীয় নাম, বংশগতভাবে তাকে এই নামে ডাকা হতো। পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবতা, দয়া এবং মর্যাদার উচ্চ প্রশংসা করত। অর্থাৎ পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবতা, দয়া এবং মর্যাদার উচ্চ প্রশংসা করত। এ পর্যন্ত ফ্রেন্ডসটি অনুবাদ করে দিয়েছি। এর পরবর্তী তোমরা অবশ্যই অনুবাদটি ভালো করে অনুসরণ করবে এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি অনুবাদটি পড়ার পর তোমরা পুরো প্যাসেজের সাথে মিলিয়ে পড়ে নিবে একবার। আমি নেক্সট ক্লাসে আমি এর মোটিভেশনটি তোমাদের সাথে আলোচনা করবো। তো আশা করি তোমরা যদি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এর পুরো মোটিভেশনটি সলিউশন করে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই সে পর্যন্ত সময় ভালো থাকবে, সুখে থাকবে। আসসালামু আলাইকুম।